বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নাম্বার 1। বিগত 4টি ক্লাসের মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়, হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, সেটি নিয়ে কথা বলেছি। এরপরে আমরা হিসাব বিজ্ঞান অর্থাৎ লেনদেন কি, লেনদেনের বৈশিষ্ট্য, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, এবং 3 নাম্বার লেকচারে আমরা যেটা শিখেছিলাম সেটি হলো যে হিসাব সমীকরণের বিভিন্ন প্রভাব, অর্থাৎ কিভাবে হিসাব সমীকরণ আমরা দেখতে পারি বা করতে পারি। গতদিন আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিছু পদ্ধতি শিখেছিলাম। আমরা কতগুলো স্লাইড শো দেখেছিলাম এবং সেই স্লাইড শো গুলো জাস্ট 1 সেকেন্ড আমরা একটু দেখাই নিয়ে আসবো তোমাদের। তারপরে আজকের সেই আধুনিক পদ্ধতির আমরা যেখান থেকে ক্লাস শেষ করেছিলাম সেখান থেকে আমরা আবার পুনরায় শুরু করব। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা করতে গেলে যেটা দেখেছিলাম যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে শুরুতে যেটি বলেছিলাম যে সনাতন পদ্ধতি বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমাদের অ্যাসেট, লায়াবিলিটিস এবং মালিকানা সত্ত্বের কিভাবে ডেবিট এবং ক্রেডিট করতে হয় সেটা আমরা শিখেছিলাম। আমরা এর পরবর্তী আরেকটি স্লাইডে শিখেছিলাম যে ওই উপাদানগুলোর মধ্যে কোন উপাদানগুলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বর্ত পত্রে যাবে এবং কোন আইটেমগুলো আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যাকাউন্টে যাবে সেগুলো দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা ওই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের যে ভাগগুলো অর্থাৎ হলো যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্টের তার যে নেশাবটা সেটা শিখেছিলাম। আমরা বলেছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্টের যদি ব্যক্তি গ্রহীতা হয় তাহলে ডেবিট হবে, ঠিক একইভাবে ব্যক্তি যদি দাতা হয় তাহলে ক্রেডিট হবে। রিয়াল অ্যাকাউন্ট বা সম্পত্তি বাচক হিসাবে আমরা যেটি শিখেছিলাম যে সম্পত্তি যদি কারবারে আগমন করে থাকে তাহলে সেটি ডেবিট হবে, আর যে সম্পত্তিটি কারবার থেকে চলে যাবে ওই সম্পত্তির পরিমাণটাকে আমরা ক্রেডিট করব। নমিনাল বা নামিক হিসাব এর দুটো অংশ আমরা করেছিলাম, একটি হলো খরচ সমূহ আর একটি হলো আয় সমূহ। খরচের ক্ষেত্রে আমরা যেটি শিখেছিলাম খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, তাহলে খরচ হ্রাস পেলে আমাদের ক্রেডিট হবে। একইভাবে যদি আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আয়টাকে আমরা ক্রেডিট করব এবং আয়ের পরিমাণ যদি হ্রাস পায় সেটিকে আমরা ডেবিট করব। প্রিয় শিক্ষার্থী, এটুকু আমরা গতদিন এটাকে আবার ভেঙেছিলাম। ভাঙ্গার পরে যেটি পেয়েছিলাম কতগুলো নেশাব দেখছিলাম যে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, লায়াবিলিটি বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এবং হ্রাস পেলে ডেবিট হবে, খরচ বৃদ্ধি পেলে আমরা ডেবিট করেছিলাম এবং হ্রাস পেলে তাকে ক্রেডিট করেছিলাম। ইকুইটি বা ক্যাপিটাল সেটি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ক্রেডিট করেছিলাম এবং হ্রাস পেলে তাকে আমরা ডেবিট করেছিলাম। আমরা এই যে পদ্ধতিগুলো আমরা স্লাইড শোয়ে দেখলাম, এই স্লাইড শোকে আমরা কখনো আমরা প্রাচীন বা সনাতন পদ্ধতিতে ভাগ করি, কখনো বা আধুনিক পদ্ধতিতে আমরা বিভক্ত করে থাকি। প্রশ্নটা হলো যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা জানলেই তো হলো, তাহলে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি আমাদের এত কিছু জানতে হবে কেন? জানতে এই জন্য হবে যে কখন কোন পদ্ধতিটা আমাকে ইউজ করে করতে হবে সেটা কেবলমাত্র প্রশ্নের নিরিখেই বলা যাবে। আরেকটি প্রশ্ন হলো যখন আমাদের এমসিকিউ প্রশ্নগুলো সেট আপ করা হয়ে থাকবে তখন তোমাকে বলা হতেই পারে যে এটি কি আধুনিক পদ্ধতি না এটি সনাতন পদ্ধতি। তখন আমাদের আমরা যদি সেটি সম্পর্কে ভালোভাবে অবগত না হয় তাহলে তার উত্তর দেওয়া আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সনাতন পদ্ধতিতে যেটি বারবার চেষ্টা করেছিলাম যেটি আমরা একটু আগে দেখলাম যে পার্সোনাল অ্যাকাউন্টে, সেটিকে আমরা বাংলায় আবার যদি বলি যে ব্যক্তিবাচক হিসেবে সুবিধা গ্রহণকারীকে আমরা ডেবিট করি এবং সুবিধা প্রদানকারীকে আমরা ক্রেডিট করি। সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি যদি কারবারে আগমন করে তাকে যেমন আমরা ডেবিট করি, সম্পত্তি যদি কারবার থেকে চলে যায় তখন তাকে আমরা ক্রেডিট করে থাকি। নামিকের ক্ষেত্রে বলেছিলাম ব্যয় বা ক্ষতি বোঝালে বা লোকসান হলে তাকে আমরা ডেবিট করব এবং আয় বা লাভ বা মুনাফা হলে সেটিকে আমরা ক্রেডিট করব। আমরা প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পুনরায় 5 নাম্বার ক্লাসে যেটিতে
উপনীত হয়েছে, অর্থাৎ 5 নাম্বার ক্লাসের আমরা গত 4 নাম্বার ক্লাসের মতো ডেবিট ক্রেডিট নির্ণয়ে শিখব। তবে সেটি হলো আধুনিক পদ্ধতি, যে পদ্ধতিটা গতদিন আমরা বোর্ডের মাধ্যমে শেষ করেছিলাম, যে আমরা যে 6টি অংশে বিভক্ত করে থাকি, অর্থাৎ হলো সম্পত্তি, খরচ, উত্তোলন, আয় ব্যয় এবং মালিকানা সত্ত্ব। এবং প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে এই 6টি পদ্ধতিকে আমরা 3টি অংশে আবার দুইটি অংশে আমরা বিভক্ত করেছিলাম, অর্থাৎ সম্পত্তি, খরচ এবং উত্তোলন এক ধরনের নেশা শিখেছিলাম, এবং আয় দায় এবং মালিকানা সত্ত্বের আরেক ধরনের, অর্থাৎ হলো সম্পত্তি, খরচ এবং উত্তোলনের যে নেশার, আয় দায় এবং মালিকানা সত্ত্বের নেশারটা হলো তার বিপরীত ধর্মী। অর্থাৎ আমরা যেটি বলার চেষ্টা করেছি বা তোমাদের শেখানোর চেষ্টা করেছি, সম্পত্তি, খরচ এবং উত্তোলন যদি আমার বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, ঠিক একইভাবে যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আর আয় দায় এবং মালিকানা সত্ত্বের নেশারটা হলো সম্পত্তি, খরচ আর উত্তোলনের, যেহেতু বললাম কি আমরা বিপরীত, অর্থাৎ আয় দায় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, এবং হ্রাস পেলে হবে আমাদের ডেবিট। আমরা এরপরে আমরা যেটি শিখেছিলাম যে সম্পত্তির শ্রেণী বিভাগ আমাদের জানতে হবে, যে সম্পত্তি বলতে আমরা কাকে বুঝি। সেই সম্পত্তি আমরা গতদিন একটু সংজ্ঞা দিয়েছিলাম, চলতি সম্পত্তি কাকে বলে সেটা নিয়েছিলাম এবং তার উদাহরণ দিয়েছিলাম। আমরা সেখান থেকেই আজকে আবার শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আধুনিক পদ্ধতিতে যে হিসাবের যে শ্রেণী বিন্যাসগুলো আমরা করে থাকি, অর্থাৎ হলো সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় এবং উত্তোলন। এই যে 6টি উপাদান আমরা বোর্ডে যেটা দেখাচ্ছি বা শো করছি, সেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতদিন যেখান থেকে আমরা শেষ করেছিলাম যে 1 নাম্বার অধ্যায়ের এই 6টি আইটেম যদি একজন শিক্ষার্থী ভালোভাবে মনে রাখতে পারে বা ধারণ করে রাখতে পারে, তাহলে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে দশম পর্যায়ে প্রথম অধ্যায়ের যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে সেগুলো তোমাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম বা শুরু থেকে শেষ করে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে কথা বললাম। যে সম্পত্তি বলতে আমরা কি বুঝি? কারবার যে সকল সম্পত্তি অর্জন করে থাকে, কারবার কি করে সেগুলো অর্জন করে থাকে। কেন অর্জন করে থাকে? বর্তমান এবং ভবিষ্যতের সুবিধা প্রাপ্ত হওয়ার জন্য। তাহলে সম্পত্তির বৈশিষ্ট্য হলো যে ওই সম্পত্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান ভবিষ্যতে সেবা বা সুবিধা পেতে পারে, এটা হলো সম্পদের বৈশিষ্ট্য। এখন প্রশ্নটা হলো যে এই সম্পদগুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি গতদিন আমরা আলোচনা করেছিলাম, তারপরেও তোমাদের সুবিধার্থে আবারও বলি যে সম্পত্তি হলো ওই বস্তুগুলো বা যে বস্তুগুলো ব্যবহারের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে বা ভবিষ্যতে সুবিধা পেয়ে থাকে। সেটা আসবাবপত্র হোক, দালান কোঠা হোক, যন্ত্রপাতি হোক, ভূমি হোক, সেটা বা চলতি সম্পত্তি হোক না কেন, সম্পত্তির মূল নেচার হলো কারবার অর্জন করবে, এবং অর্জন করার মাধ্যমে এর মূল উদ্দেশ্য বর্তমানে এবং ভবিষ্যতে সুবিধা প্রাপ্ত হবে। এবং এই সম্পত্তির যে শ্রেণীবিন্যাসগুলো আমরা দেখে থাকি, সম্পত্তির শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে যেটি আসে চলতি সম্পত্তি। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা বলেছিলাম যে কারেন্ট অ্যাসেটস আর দোজ অ্যাসেটস হুইচ ক্যান বি কনভার্টেড ইনটু ক্যাশ উইদিন এ শর্ট টার্ম পিরিয়ড অফ টাইম। খুব স্বল্প সময়ের মধ্যে যে সকল দফা বা আইটেমগুলোকে নগদ বা নগদে রূপান্তর করা যায়, ওই সকল দফাগুলোকে বা আইটেমগুলোকে বলা হয় চলতি সম্পদ। এবং আরো দুটো বৈশিষ্ট্য বলেছিলাম, সেটি হলো যে চলতি সম্পদের মেয়াদকাল সর্বোচ্চ 1 বছর, সেটা 2 মাস, 3 মাস, 1 মাস, 15 দিন, 3 মাস, 6 মাসও হতে পারে। সর্বোচ্চ মেয়াদকাল হবে, কি বললাম আমরা প্রিয় শিক্ষার্থী, 1 বছর। এবং কতগুলো উদাহরণ দিয়েছিলাম, সেটি হতে পারে হাতে নগদ অথবা ব্যাংক জমা অথবা প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য বিল, অগ্রিম খরচ সমূহ, বকেয়া আয় সমূহ। এগুলো হলো চলতি হিসাবের উদাহরণ, তোমাদের মনে রাখতে হবে এগুলো। তাহলে চলতি সম্পদের আইটেমগুলো আমরা কি কি বললাম? ক্যাশ ইন হ্যান্ড বা হাতে নগদ, ব্যাংক ডিপোজিট অথবা ব্যাংক ব্যালেন্স, প্রাপ্য হিসাব বা বিলস রিসিভেবল, যেটিকে আমরা দেনাদান নামেও হিসাব জানি, প্রিপেড এক্সপেন্স বা অগ্রিম খরচ, এবং বকেয়া আয় সমূহ বা অ্যাক্রুড ইনকাম। এগুলো হলো আমাদের চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ নিয়ে আমরা এতক্ষণ যেটি শিখলাম, যে চলতি সম্পদের কতগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা চলতি সম্পদ বলবো। নাম্বার 1, খুব দ্রুত নগদে রূপান্তরযোগ্য, মেয়াদকাল স্বল্প মেয়াদী এবং সর্বোচ্চ হবে সেটি 1 বছর। এবং উদাহরণ যদি হিসেবে আমরা সেট আপ করি, তাহলে নগদ হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, বকেয়া আয়। এরপরে যেটি আমরা জানবো স্থায়ী সম্পত্তি,
যে সকল সম্পত্তি, চলতি সম্পত্তির বিপরীত হলো স্থায়ী সম্পত্তি। চলতি সম্পত্তির মেয়াদকাল হবে প্রিয় শিক্ষার্থী আমাদের 1 বছর, তাহলে স্থায়ী সম্পত্তির মেয়াদকাল হবে দীর্ঘদিন। দীর্ঘদিন বলতে আমরা কতদিন বুঝবো? মিনিমাম সেটি 1 বছরের অধিক, সেটা 8 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে। এই দুটি সম্পত্তির মধ্যে আরেকটি সম্পত্তি আছে প্রিয় শিক্ষার্থী, সেটিকে আমরা কখনো কখনো দীর্ঘমেয়াদী সম্পত্তি বলে থাকি। দীর্ঘমেয়াদী সম্পত্তিটা হলো যার মেয়াদকাল 1 বছরের অধিক কাল, কারো কারো মতে 3 বছর বা 5 বছর বা 7 বছর। এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তি দুটোরই মেয়াদকাল 1 বছরের অধিক কাল। কিন্তু দীর্ঘমেয়াদী সম্পত্তির পরিসমাপ্তি ঘটে 3 বছর পরে বা 5 বছর পরে অথবা 7 বছর পরে, যেমন বিনিয়োগ, ব্যাংকে স্থায়ী আমানত। আর স্থায়ী সম্পত্তির মেয়াদকাল সেটা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছরও হতে পারে। এখন প্রশ্নটা হলো যে এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো দীর্ঘদিন যাবৎ কারবার এখান থেকে সুবিধা প্রাপ্ত হবে। প্রশ্নটা হলো, শুরুতে আমরা সম্পত্তির যে সংখ্যাটা তোমাদের দিয়েছি প্রিয় শিক্ষার্থী, যে বর্তমান সুবিধা এবং ভবিষ্যৎ সুবিধা, চলতি সম্পত্তি থেকে কারবার বর্তমান সুবিধা পেয়ে থাকে এবং স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি হতে কারবার ভবিষ্যতের সুবিধা প্রাপ্ত হয়ে থাকে। যেমন আমরা যদি বলি জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি, এগুলোকে আমরা স্থায়ী সম্পত্তি নামে অভিহিত করে থাকি। স্থায়ী সম্পত্তির অপর নাম হলো স্পর্শনীয় সম্পত্তি, অর্থাৎ এগুলো স্পর্শ করা যায়। এরপরে যেটি আসবে প্রিয় শিক্ষার্থী আমাদের, একটি হলো স্পর্শনীয় সম্পত্তি আর একটি হলো অস্পর্শনীয় সম্পত্তি। আমি একটু আগে যেটা বললাম যে স্থায়ী সম্পত্তির অপরকে আমরা স্পর্শনীয় সম্পত্তি বলি, আরেকটি আছে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। যে সকল সম্পত্তি আপাত দৃষ্টিতে দৃষ্টিগোচর হয় না, অর্থাৎ ধরা ছোঁয়া যায় না, কিন্তু এর বাস্তব অস্তিত্ব পরিলক্ষিত হয় এবং তার মূল্যবান অনেক, তাকে আমরা অস্পর্শনীয় সম্পত্তি বলি। এই প্রকার সম্পত্তির অস্তিত্ব অনুভব করা যায়, যেমন সুনাম। প্রশ্নটা হলো সুনাম কাকে বলি? যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারি অধিক মুনাফা অর্জনের যে সক্ষমতা বা ক্ষমতা, তাকে বলি আমরা সুনাম। আমি একটা ছোট্ট উদাহরণ যদি দিই, মনে করো ক এবং খ দুইজন ব্যবসায়ী রাজশাহীর সবচাইতে পরিচিত জায়গায় সাহেব বাজারে তারা ব্যবসা শুরু করছে। তাদের বিজনেস এরিয়ার আয়তন একই পরিমাণ, ক্যাপিটালের পরিমাণ সমপরিমাণ, পণ্য যে সকল আছে তাও হলো সমপরিমাণ, কেবলমাত্র ব্যক্তি দুইজন, একটি ক ব্যক্তি, আরেকজন হলো খ নামক ব্যক্তি। বছর শেষে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে, সেটি হলো যে যেহেতু মূলধনের পরিমাণ সমান, আবার লোকেশন একই প্লেসে এবং একই পরিমাণ পণ্য সামগ্রী তারা বিক্রয় করে, সুতরাং আমাদের অনুমেয় শর্ত হলো যে বছর শেষে মুনাফার পরিমাণও সমান হবে, কিন্তু বাস্তবে তা কখনো হয় না। হয় কয়ের বেশি হবে, না ক্ষয়ের বেশি হবে। কেন হবে? ওই যে ব্যক্তিগত কৌশল, আচরণ এবং ব্যবসায়ের যে সমস্ত টেকনিক গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার কারণে দুইজনের মুনাফার পরিমাণ দুই রকম হয়ে থাকবে। দ্যাট ইজ কল্ড, একই পরিমাণ দ্রব্য, একই কোয়ালিটি, একই ক্যাপিটাল, একই প্রকার গুডস, বাট প্রফিট ইন ডিফারেন্স। দ্য ডিফারেন্স অফ প্রফিট ইজ কল হলো গুডউইল। অর্থাৎ হলো মুনাফা অর্জনের ওই যে একজন করেছে মনে করো 10,000 টাকা, আরেকজন করেছে 12,000 টাকা বছর শেষে মুনাফা, এই যে অতিরিক্ত যে মুনাফা অর্জনের ক্ষমতা, সেটিকে বলা হবে সুনাম। এক কথায় আমি বলে দিলাম, যদিও অনেকগুলো ক্রাইটেরিয়া ডিপেন্ডস করে সুনামের প্রতি, তবে সেটা হতে পারে সুনাম বহু বছরের অভিজ্ঞতার ফসল হতে পারে, একজন ব্যক্তির মন এবং মননশীলতা এবং তার শিক্ষাগত যোগ্যতা, কৌশলগত কারণে হতে পারে, অপরদিকে তার আচরণগত কারণে হতে পারে। বিভিন্ন কারণে সুনামের বিভিন্ন রকম মূল্যায়ন হয়ে থাকে। এছাড়া আছে প্যাটেন্ট, তারপরে ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি, এগুলোকেও আমরা সুনাম নামে বা অস্পর্শনীয় সম্পত্তি নামে অভিহিত করতে পারি। প্যাটেন্ট তোমরা লক্ষ্য করে দেখবে, প্যাটেন্ট শব্দের অর্থ হলো গ্রন্থ সত্য। আমরা যে বই পুস্তকগুলো পড়ি তখন লক্ষ্য করে দেখবে যে প্রথম পেজের পরে লেখা থাকে যে অমুক রাইটার বা লেখক কর্তৃক এটা সংবিধিবদ্ধ করা আছে, অর্থাৎ হলো ওই ব্যক্তির অনুমতি ছাড়া, বা যারা এটা গ্রহণ করেছেন বা যারা রাইটার হিসেবে লিপিবদ্ধ করেছেন, যারা ওই পুস্তকের প্রকৃত মালিক, তাদের অনুমতি ব্যতিরেকে তার ওই বইয়ের একটি অক্ষরও
সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্ধন কোনো কিছুই করা যাবে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যার সাথে আমরা খুবই পরিচিত একটি ওয়ার্ড পেয়ে থাকি, ভিডিও পাইরেসি। অর্থাৎ পাইরেসি শব্দের অর্থ হলো যে প্রকৃত মালিকের অনুমতি ব্যতি রেখে ওই সম্পত্তির বা ওই বিষয়টিকে ব্যবহার করা বা কাটাছেঁড়া করা বা সংযোজন বিয়োজন করা, এটিকে হলো প্যাটেন্ট। এছাড়া আছে ট্রেডমার্ক। তোমরা প্রায়শই লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, যে বিভিন্ন ব্যবসায়িক যে সাইনবোর্ড থাকে, সাইনবোর্ডের কর্নারে বা বামে যে কোনো জায়গায় একটি মার্ক দেওয়া থাকে, যেটিকে বলা হয় ট্রেডমার্ক, ব্যবসায়িক চিহ্ন। একজন ব্যক্তিকে আইডেন্টিফিকেশন করার জন্য ওই চিহ্নটাকেই আমরা ইউজ করে থাকি। অল আর ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, এগুলোই হলো আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। আমি যেটি বলেছিলাম যে অ্যাকাউন্টিং পড়তে গেলে আমাকে অনেকগুলো বিষয় নিয়ে অনুধাবন করতে হবে, পারিপার্শ্বিক চিত্রগুলো, উদাহরণগুলোকে আমাকে মনে রাখতে হবে। ঠিক এই জিনিসগুলো তোমাদেরও মনে রাখতে হবে, কারণ শুধু একটি জিনিস মুখস্থ রাখলে তো আর আমরা প্রপারলি ভাবে সেটা ইউটিলাইজ করতে পারবো না। কিন্তু যদি আমরা পারিপার্শ্বিক উদাহরণগুলোকে সুন্দর করে ধারণ করতে পারি, তাহলে অনায়াসে সেটা নিয়ে আলোচনা করতে পারি। এটি গেল আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। এরপরে আমরা যেটি আলোচনা করবো হলো অলীক সম্পত্তি, অবাস্তব সম্পত্তি। কারো কারো মতে এটিকে ভুয়া সম্পত্তি বলা হয়ে থাকে। যে সকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই এবং যার বাজার মূল্য নেই, তাকে সাধারণত বলা হয়ে থাকে অলীক বা ভুয়া সম্পত্তি। যেমন শেয়ার বা ঋণপত্রের বাটা, প্রাথমিক খরচাবলী। প্রিয় শিক্ষার্থী, আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিয়ে থাকি যেটা বাস্তবের সাথে, তোমরা 5 তলা একটা বাসায় বা 2 তলা বা 3 তলা একটা বাসায় বসবাস করছো, কিন্তু ওই বাসা শুরু করার শুরুতে আমাদের কি দিতে হয়? ফাউন্ডেশন দিতে হয়। ওই ফাউন্ডেশনে তার কেউ বসবাস করে না। আমরা যদি অপরের কাছে বিক্রি করতে চাই, কেউ ক্রয়ও করবে না। কিন্তু লক্ষ্য করতে হবে, ফাউন্ডেশন ছাড়া ভালো বিল্ডিংও হবে না। কিন্তু ওই ফাউন্ডেশনের টাকা কি আমরা উদ্ধার করতে পারি? কখনো পারি না। এটাকে ওই যে প্রিলিমিনারি এক্সপেন্স বা প্রাথমিক খরচ যেটিকে বলা হয়ে থাকে। এছাড়া আছে শেয়ার বা ঋণপত্রের বাট্টা, অর্থাৎ শেয়ার যে মূল্যে ক্রয় করেছি তার চাইতে কম মূল্যে আমি শেয়ার যদি বাজারে বিক্রি করি, মনে করো 100 টাকায় ক্রয় করেছি, কিন্তু বিক্রয় করতে হচ্ছে আমাকে 90 টাকায়, বাকি 10 টাকা আমার কখনো বাজার মূল্য নেই, এটা কখনো উদ্ধার করতে পারবো না। দ্যাট ইজ কল অলীক সম্পত্তি এবং ভুয়া সম্পত্তি। তাহলে ভুয়া সম্পত্তি হলো যে সম্পত্তিগুলো বাজারে তার বাস্তব কোনো মূল্য নেই এবং বাজার অস্তিত্বও নেই, তাকে বলা হবে আমাদের অলীক বা ভুয়া সম্পত্তি। এরপরে যেটি আসবে আমাদের, সেটি হলো যে দায়। আমরা সম্পত্তির শ্রেণী বিভাগগুলো আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী। প্রথমে চলতি সম্পত্তি শিখলাম, তারপরে দীর্ঘমেয়াদী শিখলাম, তারপরে আমরা স্থায়ী সম্পত্তি শিখলাম, এরপরে অস্পর্শনীয় সম্পত্তি শিখলাম এবং ভুয়া সম্পত্তি বা অলীক সম্পত্তি আমরা শিখে নিলাম। এই 5টি সম্পত্তি তোমাদের কিন্তু নখদর্পণে রাখতে হবে এবং মনে রাখতে হবে। এরপরে আমরা দায় দিকে যাব। দায় কারবারে 2 প্রকার থাকে, একটা অন্তদায় আর একটা হলো বহির্দায়। কারবারে অভ্যন্তরের যে পক্ষগুলো থাকে তাদের নিকট কারবারের জন্য যদি কোনো দায় থাকে তাকে বলে অন্তর্দায়। আর বাহিরের পক্ষ, অর্থাৎ সেটা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংক, বীমা, অন্যান্য প্রতিষ্ঠান হতে পারে, যেখান থেকে কারবার তার অর্থ সংস্থান করেছিল, ওই ব্যক্তিদের যে পাওনা তাকে বলা হয় বহির্দায়। তাহলে দায়কে আমরা কি বলবো? এক কথায় কারবারের পক্ষে, কারবারের প্রতি অন্য পক্ষের দায়। অর্থাৎ হলো কারবারকে যে টাকাটা একটা নির্দিষ্ট সময় শেষে অন্য পক্ষকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। অন্য পক্ষের পাওনা এক কথায়। সে পাওনাটা 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল সাইড অথবা ইন্টারনাল পার্টি, আর একটা হচ্ছে এক্সটার্নাল পার্টি। ইন্টারনাল পার্টি হলো যারা কারবারের মধ্যেই অবস্থান করে থাকে। যেমন আমরা একটা ছোট্ট কথা বলতে পারি, যেমন মালিককে কখনো কারো কারো মতে বলা হয় যে এটি হলো অন্তর্দায়, কারো কারো মতে হলো বহির্দায়। অন্তর্দায় যারা দৃষ্টিপাত আলোচনা করে থাকে তাদের বক্তব্যটা হলো, যেহেতু মালিক নিজেই কারবার গঠন করে, নিজেই পরিচালনা করে থাকে, আবার কখনো কখনো অংশীদারি যৌথ মূলধনী কোম্পানি হলে তারা তো পরিচালক হিসেবে কাজ করতে পারে, সুতরাং তারা কারবারেরই একটি অংশ, সুতরাং এটিকে অন্তর্দায় বলা হয়ে থাকে। কিন্তু সেপারেট এন্টিটি কনসেপ্ট বলে 5 নম্বর অধ্যায় আমরা যখন হিসাব নীতিমালা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ওখানে একটি অধ্যায় আছে সেপারেট এন্টিটি কনসেপ্ট, অর্থাৎ হলো পৃথক ব্যক্তি সত্তা। এই পৃথক ব্যক্তি সত্তায় যেখানে আমরা পেয়ে থাকি সেটি হলো মালিকানা থেকে পরিচালনা কারবারে সম্পূর্ণ পৃথক। অর্থাৎ মালিকের মূল কাজটা হলো কারবারে মূলধন বিনিয়োগ করা এবং কারবারের কাজটি হলো সময় শেষে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে মূলধন সহ মুনাফা মালিককে ফেরত প্রদান করা। এই দৃষ্টিতে কেউ বলা হয়ে থাকে যে এটা সেপারেট এন্টিটি কনসেপ্ট অনুসারে সেটা হলো বহির্দায়। প্রশ্নটা হলো অন্তর্দায় হোক অথবা বহির্দায় হোক, যেই না অবশ্যই মালিককে দিন শেষে বা মাস শেষে বা হিসাবকাল শেষে তার পাওনাদারকে পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে দাবি, এক কথায় দায় হলো কারবারের প্রতি অন্য পক্ষের দাবি, সেটা অভ্যন্তরীণ পক্ষ হতে পারে অথবা
বাহ্যিক পক্ষ হতে পারে। এরপরে আমরা এই দায়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি বাহ্যিক এবং অভ্যন্তরীণ দায়, যেটি আমরা এতক্ষণ আলোচনা করে নিলাম প্রিয় শিক্ষার্থী। এরপরে বাহ্যিক দায় বলতে যেটা আমরা বোঝাই যে বাহির পক্ষের কারবারের প্রতি যে দায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি পরিশোধ করতে হয়, যেমন প্রদেয় হিসাব, প্রদেয় ব্যাংক, প্রদেয় বেতন, ব্যাংক ওভারড্রাফট ইত্যাদি, অর্থাৎ হলো যাবতীয় বকেয়া খরচ সমূহকে আমরা এখন কতগুলো উদাহরণ যদি সেট আপ করি চলতি দায়ের, যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় বিল বা প্রদেয় নোট, বকেয়া খরচ এবং অগ্রিম আয়। আমরা চলতি সম্পত্তির ক্ষেত্রে কতগুলো আইটেম ব্যবহার করেছিলাম প্রিয় শিক্ষার্থী, মনে আছে তোমাদের? যে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, অগ্রিম খরচ, বকেয়া আয়। এখানেও কয়েকটা উদাহরণ আমরা তোমাদের সেট করে দিলাম। সেটি হলো আমাদের কি কি? এক নম্বরে আমরা বললাম প্রদেয় হিসাব বা পাওনাদার, বকেয়া বেতন, বকেয়া খরচ, অগ্রিম আয় ইত্যাদি। এরপরে আমাদের যেটি আছে অভ্যন্তরীণ দায়, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট যে পরিমাণ দায় থাকে তাকে অভ্যন্তরীণ দায় বলে। যে ব্যাখ্যাটা আমি একটু আগেও বলেছিলাম যে মালিককে কখনো কখনো অন্তর্দায়ও বলা হয়, বহির্দায়ও বলা হয়, এবং কেন বলা হয় তার দুটো ব্যাখ্যা আমি অলরাইট তোমাদের দিয়ে দিয়েছি। ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় প্রতিষ্ঠানের নেট সম্পত্তির মূল্যের সমান, অর্থাৎ হলে যে এখানে একটা ছোট্ট কথা বলা হচ্ছে যে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় প্রতিষ্ঠানের নেট সম্পত্তির পরিমাণ। কেন? আমরা যে হিসাব সমীকরণের যে ইকুয়েশনটা শিখেছি প্রিয় শিক্ষার্থী, এ ইজিক্যাল টু এল প্লাস ওই, অথবা অর্থাৎ আমরা যদি এটিকে যেটি বললাম যে আমরা এখানে যে বক্তব্যটা হচ্ছে এ ইজিক্যাল টু এল প্লাস ওই, বা অর্থাৎ এইখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বোর্ডের দিকে, তাহলে যেটি পাই যে সম্পত্তি সমান কারবারের মালিকানা সত্ত্ব এবং দায়, মালিকানা সত্ত্ব এবং দায়। এখন সম্পত্তি থেকে দায় বাদ দিলে নিট মালিকানা সত্ত্বে থাকবে। মালিকানা সত্ত্ব মানে মালিকদের কারবারের প্রতি দায়, এই জন্য এটাকে বলা হচ্ছে যে কারবারের মালিকানা সত্ত্ব হলো কারবারের নিট দায়, অর্থাৎ হলো বা অভ্যন্তরীণ দায়। সম্পত্তি থেকে বহির্পক্ষের দায়টাকে যদি আমি আউটসাইড লাইবিলিটিস যদি আমি পরিশোধ করে দিই, তাহলে যে দায়টিকে থাকবে সেটা কারবারের অভ্যন্তরে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের প্রতি কারবারের যে দায়, অর্থাৎ হলো মালিকানা মালিকদের যে দায়, সেটিকে বোঝানো হচ্ছে। এর পরের স্লাইডে যদি আমরা যাই প্রিয় শিক্ষার্থী, তাহলে যেটি পারি বাহ্যিক দায় এবং অন্তর্দায় আমরা শিখলাম। এরপরে আমরা যেটি শিখব সে পরের স্লাইডে যদি আমরা একটু যাই, তাহলে আমরা পেয়ে যাব যে মালিকানা সত্ত্বটা কি। প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, মালিকানা সত্ত্বটা আমরা শিখতে চাচ্ছি। মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের উপর মালিক পক্ষের যে সমস্ত দাবি রয়েছে ওই সমস্ত দাবিগুলোকে এক কথা বলা হয় মালিকানা সত্ত্ব। অর্থাৎ হলো এই যে আমরা একটা উদাহরণ বোর্ডে সেট আপ করে রেখেছি, যাবতীয় সম্পত্তি থেকে বাহির পক্ষের যে দাবি, এই দাবি মেটানোর পরে কারবারে যেটা অবস্থান করে বা অবশিষ্ট থাকে সেটি হলো কারবারের অভ্যন্তরীণ দায় অথবা মালিকানা সত্ত্ব, এবং যেটাকে আমরা বলি কারবারের নিট সম্পত্তির উপর মালিকের যে দাবি। ভালো করে মনে রাখতে হবে, কারবারের সম্পত্তির উপর কার দাবি? মালিক পক্ষের যে দাবি, সমস্ত দাবি রয়েছে ওই সমস্ত দাবিগুলোকেই আমরা বলে থাকি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব আলোচনা করতে গেলে আমরা যেটিকে বলি, এবং এটাকে ভেঙ্গে আমরা আবার দেখাইছিলাম, তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী, ওইকে ভেঙ্গে আমরা দেখাইছিলাম যে মূলধন। লক্ষ্য করে দেখো, ওইকে ভেঙে আমরা 4টি অংশে আবার রূপান্তর করেছিলাম, অর্থাৎ হলো মূলধন, তার সাথে আয়, যত প্রকার আয় থাকবে সেটি যোগ হবে, খরচ থাকলে বাদ যাবে, এবং উত্তোলন যদি থাকে সেটিও আমাদের বাদ যাবে। এই দিয়েই আমার মালিকানা সত্ত্ব নির্ধারণ হয়ে থাকবে। আমরা পরের অংশে যদি একটু যাই, লক্ষ্য করে দেখো মালিক কর্তৃক বিনিয়োগ, অর্থাৎ মালিক কারবার যে সমস্ত নগদ অর্থ বিনিয়োগ করতে পারে। লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, মালিক সবসময় যে কারবারে নগদ অর্থ বিনিয়োগ করবে তা না, কখনো কখনো নগদের পাশাপাশি সম্পত্তিও সে কারবারে বিনিয়োগ করতে পারে, যেমন আসবাবপত্র, পণ্যদ্রব্য ইত্যাদি নিয়েও সে কারবার শুরু করতে পারে। এরপরে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব যদি আলোচনা করে থাকি, তাহলে আমরা যেটা আজকে নিয়ে কথা বলতে চাই তার আগে আমরা বোর্ডে আরেকটা বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, যে আমরা যেটি দেখাতে চাই তোমাদের একটু, যে এই জিনিসগুলো নিয়ে আমাদের হিসাব সমীকরণ যদি আমরা বলে থাকি, যেমন প্রথমে পেলাম 1 নাম্বার সম্পত্তি সমূহ আমরা পেলাম প্রিয় শিক্ষার্থী। এই সম্পত্তির মধ্যে আমরা যেটি পেয়েছি, ক নাম্বার পেয়েছি চলতি সম্পত্তি। এই চলতি সম্পত্তি বলতে আমরা
হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, বকেয়া আয়। এগুলো দিলাম আমরা চলতি সম্পদের উদাহরণ। আমরা যদি দীর্ঘমেয়াদে সম্পত্তির উদাহরণ দিই, তাহলে লিখতে পারি বিনিয়োগ। অবশ্য বিনিয়োগের আগে 10%, 5%, 8%, 7% বিনিয়োগ, আমানত ইত্যাদি। স্থায়ী সম্পত্তি হিসাবে আমরা আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, কলকব্জা। এরপরে অস্পর্শনীয় সম্পত্তি হিসেবে আমরা পাই সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পাই ভুয়া সম্পত্তি। ভুয়া অবলিক অলিক সম্পত্তি হিসেবে আমরা পাই প্রাথমিক খরচ, ঋণ অবলিক শেয়ার বাট্টা। এগুলো আমরা সম্পত্তির শ্রেণীবিন্যাস করলাম এবং তার উদাহরণগুলো সেট আপ করে দিলাম। এখন 2 নম্বরে যদি আমরা দায় সমূহ করি, দায়ের কয়ে যদি আমরা লিখি চলতি দায়, চলতি দায়ের মধ্যে আমরা যেটি পাই প্রদেয় হিসাব, বকেয়া খরচ, অগ্রিম আয়। এরপরে আমাদের দীর্ঘমেয়াদী দায় আমরা দিতে পারি ঋণপত্র, ডিবেঞ্চার অবলিক বন্ড। 3 নম্বরে যদি আমরা দেই মালিকানা সত্ত্ব, মূলধন যোগ আয় সমূহ মাইনাস খরচ সমূহ মাইনাস উত্তোলন। অনেকগুলো বিষয় দিয়েছি, লক্ষ্য করো। মূলধন যেটি কারবারে আগমন, মালিক কারবারে নিয়ে আসে। আয় সমূহ কারবারে নিয়মিতভাবে বা অনিয়মিতভাবে যেটি আগমন করে তাকে আমরা আয় বলি। সেটি আয়ের আবার কিছু উদাহরণ আমরা তোমাদের দিব। বিক্রয়, সেবা প্রদান। খরচের উদাহরণগুলোকে যদি আমরা দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থী, তাহলে যেটি পাবো সেটি হলো বেতন,
মজুরি, ভাড়া ও অন্যান্য খরচ লক্ষ্য করতে হবে। আমরা হিসাব সমীকরণ যখন তৈরি করব, প্রিয় বন্ধুরা, আমরা হিসাব সমীকরণ দেখো, এদিকে লক্ষ্য করে দেখো, আমরা 1 নম্বরে দিলাম অ্যাসেটস, 2 নম্বরে দিলাম লায়াবিলিটিস, 3 নম্বরে দিলাম ওনার্স ইকুইটি, 4 নম্বরে দিলাম এক্সপেন্সেস, 5 নম্বরে দিলাম আমরা রেভিনিউস, 6 নাম্বার হলো আমাদের ড্রয়িংস। অর্থাৎ হলো আমাদের একটু লক্ষ্য করতে হবে, সেটি হলো আমরা আধুনিক শ্রেণীতে 6টি ভাবে ভাগ করে থাকি, কিন্তু আমরা যখন হিসাব সমীকরণ তৈরি করব, আমি হিসাব সমীকরণে আগে প্রথম পরে যাব। আমরা গতদিন যেটিকে শিখাইছিলাম, অর্থাৎ হলো লক্ষ্য করতে হবে সম্পত্তি, খরচ এবং উত্তোলন। আমি 3টাকে আইডেন্টিফাই করে দিলাম প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ হলো আমি বামে আরো দিয়ে দিলাম এটা সম্পত্তি, খরচ এবং উত্তোলন। মনে রাখতে হবে যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে সেটি ক্রেডিট হয়ে যাবে। অপরদিকে পরের যে থাকলো আমি ডাইনে আরো দিলাম আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আয়, দায় এবং মালিকানা শর্ত, এগুলোর নেচারটা হলো এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে এবং হ্রাস পেলে ডেবিট হবে। প্রশ্নটা হলো যেগুলো হলো জাবেদার নিয়ম, ভালো করে একটু ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করাই মানে জাবেদা নির্ণয় করা। জাবেদা যখন আমি করতে যাব তখন গতদিন তোমাদের যেটি বারবার বলার চেষ্টা করেছি, একটি আইটেম পড়ে আমাকে তার পক্ষ দুটো আগে নির্ধারণ করতে হবে যে 2টি পক্ষ অবশ্যই এর মধ্যে থাকবে। প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে পক্ষগুলো এর মধ্যে, অর্থাৎ হলো প্রত্যেকটা আইটেম যদি সেটি লেনদেন হয় তাহলে সে 2টি পক্ষ এর মধ্যে অবস্থান করবে, এর বাহিরে নয়। এখন এই দুটো পক্ষের মধ্যে আমাকে 2টো পক্ষ অর্ধেক নির্ধারণ করতে হবে। সেটা দুটোই সম্পত্তি হতে পারে, অথবা একটি সম্পত্তি আরেকটি দায়, একটি সম্পত্তি অপরটি আয়, একটি সম্পত্তি অপরটি খরচ, অথবা একটি দায় আরেকটি মালিকানা সত্ত্ব, অথবা একটি আয় আরেকটি খরচ হতে পারে। প্রশ্নটা হলো এই 6টির মধ্যে সেটি অন্তর্ভুক্ত থাকবে। তবে মূল বক্তব্যটা হলো আমাকে আগে আইটেমগুলোকে সিলেক্ট করতে হবে যে কোনটি সম্পত্তি, কোনটি খরচ, কোনটি আয়, কোনটি ব্যয়, কোনটি মালিকানা সত্ত্ব, কোনটি উত্তোলন। এরপরে আমার মেমোরিতে আমাকে যেতে হবে যে আমরা যেটি শিখেছি সংক্ষেপে ভাবে উত্তোলন, খরচ এবং সম্পত্তি, উত্তোলন, খরচ এবং সম্পত্তি, যেটি আমরা এইখানে দিয়ে রেখেছি সম্পত্তি, খরচ এবং উত্তোলন। এর নেচারটা হলো যদি বৃদ্ধি পাই তাহলে আমরা ডেবিট করব, আর হ্রাস যদি পাই তাহলে আমরা ক্রেডিট করব। অপরদিকে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টি উপাদান যদি ভালো করে মনে রাখতে হবে, এই 3টি উপাদান যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে এবং হ্রাস পেলে তাকে আমরা ডেবিট করব। কিন্তু আমি কতগুলো উদাহরণ দিয়ে রেখেছি এবং তোমাদের সাথে এই যে সম্পত্তিগুলো কি কি হতে পারে, সেটা চলতি সম্পত্তি হতে পারে, সেটা অর্থাৎ হাতে নগদ হতে পারে, ব্যাংক জমা হতে পারে, প্রাপ্য হিসাব হতে পারে, অগ্রিম খরচ হতে পারে, বকেয়া আয় হতে পারে। যদি দীর্ঘমেয়াদী সম্পত্তি হয় তাহলে বিনিয়োগ হতে পারে, স্থায়ী আমানত হতে পারে। স্থায়ী সম্পত্তি যদি হয় তাহলে বা স্পর্শনীয় সম্পত্তি যদি হয় তাহলে সেটি আসবাবপত্র হতে পারে, দালান কোঠা হতে পারে, সেটি যন্ত্রপাতি হতে পারে, সেটি ভূমি হতে পারে, সেটি ইজারাকৃত সম্পত্তি হতে পারে। অস্পর্শনীয় সম্পত্তি যদি হয় তাহলে সেটি সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট যে কোনো একটি হতে পারে। অলিক বা ভুয়া সম্পত্তি, প্রাথমিক খরচ বা ঋণ বা শেয়ার বা টাকা। প্রশ্নটা মনে রাখলে সবগুলি সম্পত্তির উদাহরণ সম্পত্তি হিসেবে আমাকে মনে রাখতে হবে। কিন্তু আমি যখন জাবেদা করব তখন চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় বা ভুয়া সম্পত্তি এটি মাথায় রাখবো না, আমাদের মাথায় রাখতে হবে এটা সম্পত্তি। আমি যখন ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব তখন আমাকে মনে রাখতে হবে এটি হলো সম্পত্তি, এবং সম্পত্তির যে নেশা, সে নেশাটা হলো সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে আমাকে ডেবিট করতে হবে এবং সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে আমাকে ক্রেডিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী,
একইভাবে আমি যখন দায় নিয়ে কথা বলবো তখন এখানে আমি তাকে ভাগ করে দিয়েছি, একটি হলো চলতি দায়, আরেকটি হলো আমাদের দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়ের উদাহরণগুলো আমরা দিয়েছি প্রদেয় হিসাব, বকেয়া খরচ, অগ্রিম আইন। বকেয়া খরচ বলতে যাবতীয় বকেয়া খরচ সমূহ এবং যাবতীয় অগ্রিম আয় সমূহ। এখন প্রশ্নটা হলো, আর দীর্ঘমেয়াদী ঋণপত্র হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, বন্ড হতে পারে। প্রশ্নটা হলো, এটি হলো আমাদের দ্য ক্লাসিফিকেশন অফ লায়াবিলিটিস। কিন্তু আমি যখন অঙ্ক করব বা জাবেদা নির্ণয় করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব, তখন চলতি এবং দীর্ঘমেয়াদী এটা মনে রাখার দায়, এটা আমাদের আর দরকার নেই। তখন মনে রাখতে হবে এটা দায় কিনা। যদি দায় হয় তাহলে দায়ের নেচারটা হলো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করব, আর হ্রাস পেলে ডেবিট করব। কারণ দায় যত হ্রাস পাবে তত দায়ের পরিমাণ কমে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ তোমাদের দিই, যে বাকিতে যখন পণ্য ক্রয় করা হয় তখন পাওনাদারের সৃষ্টি হয় বা প্রদেয় হিসেবে সৃষ্টি হয়। ঠিক ওই পাওনাদারকে যখন আবার পরিশোধ করা হয়ে থাকে তখন পাওনাদারের পরিমাণ আবার সেটা কি হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। এরপরে আমরা দিলাম আয় সমূহ, বললাম কি বিক্রয় বা সেবা প্রদান বা অনিয়মিত। আমি সংজ্ঞায় কিন্তু একটা ছোট্ট কথা বলেছি, নিয়মিত এবং অনিয়মিত ভাবে যা কারবারে আগমন করে। বিক্রয় হতে পারে, সেটা সেবা প্রদান হতে পারে, অন্যত্র বিনিয়োগ হতে পারে, কিন্তু সেটা কারবারে নিয়মিত বা অনিয়মিত ভাবে আর্থিক বছরের মধ্যে আগমন করে থাকে, তাকে বলি আমরা সাধারণত মুনাফা জাতীয় আয়। আর ওই মুনাফা জাতীয় আয় অর্জন, এখন খরচের সংজ্ঞা দিয়ে ভালো করে মনে রাখতে হবে। আর্থিক বছরে বা হিসাবকালে আয় অর্জনের জন্য, আর্থিক বছরে বা হিসাবকালে আয় অর্জনের জন্য যে সমস্ত মুনাফা জাতীয় ব্যয়গুলো হাতছাড়া হয়ে যায় বা ব্যয়গুলো সংঘটিত হয় তাকে বলা হয় খরচ। তাহলে খরচ কেন হয়? আয় অর্জনের জন্য। কোন সময়কালের মধ্যে? আর্থিক হিসাবকালের বা হিসাবকালের মধ্যে। এই যে উপরে বিক্রয় বা সেবা প্রদান, আমি ছোট্ট যদি একটি উদাহরণ তোমাদের সামনে সেট আপ করে থাকি। প্রিয় শিক্ষার্থী, মনে করো তুমি একজন ব্যবসায়ী। এবার একজন ব্যবসায়ী সাহেব বাজার ভালো লোকেশনে তুমি একটি দোকান দিয়েছো। দোকানের পরিসর অনেক বড়, অনেক টাকা তুমি মূলধন হিসেবে খাটিয়েছো, লগ্নি করেছো। এখন তুমি হলা পণ্য ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করো। এখন তোমার দোকানে যে পণ্য আছে সেটি তুমি তার দাম হলো 1 লক্ষ টাকা, ক্রয়কৃত মূল্য হলো 1 লক্ষ টাকা। এটিকে তুমি বাজারে বিক্রি করতেছো। বিক্রি করে এখন বিক্রয়ের সাথে কতগুলো আইটেম জড়িত। তোমার একটা ঘর লাগবে, সে ঘরটাকে তোমার ভাড়া দিতে হবে, সেটা ভাড়া তোমাকে প্রদান করতে হবে। তোমার প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেতন মজুরি বেতন পরিশোধ করতে হবে। তোমার ইলেকট্রিক বিল প্রদান করতে হবে, অন্যান্য যাবতীয় খরচগুলো আছে দৈনন্দিন, সেই খরচগুলো নির্বাহ করতে হবে। তারপরে মুনাফা অর্জন করতে হবে। তাহলে এই খরচগুলো আর্থিক বছরে যে সমস্ত নগদ অর্থ হাতছাড়া হয়ে যায় সেগুলোকে আমরা বলি খরচ। প্রশ্ন কেন? প্রশ্নটা হলো আয় অর্জনের জন্য। আয় অর্জনের জন্য যে নগদ অর্থগুলো আর্থিক বছরে হাতছাড়া হয়ে যায় সেগুলোকে আমরা বলি খরচ। এবং সে খরচগুলো কি হতে পারে? বেতন হতে পারে, মজুরি হতে পারে, ভাড়া হতে পারে, অন্যান্য মুনাফা জাতীয় যে সমস্ত আইটেম আছে সেগুলো হতে পারে। তবে মনে রাখতে হবে খরচ করা হয় আয় অর্জনের জন্য। এখন এই দুটোর বিশ্লেষণে আমি যদি বলি যে এগুলো বললাম যে আয়ের যে নেচার আমরা শিখেছি, যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং আয় হ্রাস পেলে ডেবিট, এবং খরচের যে নেচারটা আমরা শিখেছি, খরচ বৃদ্ধি পেলে ডেবিট এবং খরচ হ্রাস পেলে ক্রেডিট। এটা হলো জাবেদা নির্ণয় করার ক্ষেত্রে। কিন্তু আমি যখন হিসাব সমীকরণ করব, প্রিয় শিক্ষার্থী, আমি যখন হিসাব সমীকরণ করব তখন এই বিষয়গুলোই আলোচনা করব। কিন্তু এই যে আমরা মালিকানা সত্ত্বের কতগুলো উপাদান দিয়েছি, আমি যখন জাবেদা করব তখন ভালো করে মনে রাখতে হবে, আমি যখন জাবেদা করব তখন খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ হ্রাস পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট করব, উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট করব, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট করব, মূলধন হ্রাস পেলে আমি ডেবিট করব। কিন্তু আমি যখন হিসাব সমীকরণ তৈরি করব তখন কি করতে হবে? আয় সমূহ মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে, যাবতীয় খরচ সমূহ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করতে হবে, উত্তোলনটাকেও মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করতে হবে। তো আমার মনে হয় যে আমরা বেশ কিছু আইটেম গুলো শিখলাম। যে আমি তোমাদের এখানে আয় দিয়ে দিয়েছি উদাহরণগুলো, যে সম্পত্তির আমি অর্থাৎ হলো প্রথমে 5টা শ্রেণীতে ভাগ করে নিলাম, 6টা শ্রেণীতে আধুনিক পদ্ধতিতে। এবং সেই 6টা শ্রেণীর যে নেচারটা আমরা শিখলাম, সম্পত্তির শ্রেণী বিন্যাস করলাম, তার উদাহরণ দিয়ে দিলাম, দায়ের শ্রেণী বিন্যাস করলাম, তার উদাহরণ দিয়ে দিলাম। আর খরচ আর আয়ের এবং উত্তোলনের শ্রেণী বিন্যাস নাই প্রিয় শিক্ষার্থী, যার জন্য তার সংজ্ঞা দিলাম, তার উদাহরণগুলো তোমাদের টেনে দিলাম। খরচ কাকে বলে তার সংজ্ঞা দিলাম, আয় কাকে বলে তার সংজ্ঞা দিলাম, দায় কোন কোন প্রকার দায় সেগুলো শিখলাম।
এবং এর হিসাব সমীকরণের প্রভাবটাও দেখলাম। এবং যেখানে আমরা যেতে চাই আজকে স্লাইড সে যদি এখন ফিরে যাই, হিসাব সমীকরণে আজ আমরা তোমাদের যেটি দেখাতে চাই, লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, হিসাব সমীকরণের যে প্রভাবটা আমরা আজকে আলোচনা করব, যে হিসাব বিজ্ঞানের দ্বৈত সত্তা অনুযায়ী প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ থাকবে, যেটি আমরা লেনদেনের বৈশিষ্ট্য থেকে জেনে এসেছি। একটি পক্ষ ডেবিট, অপর পক্ষটি হলো আমাদের ক্রেডিট। অর্থাৎ হলো লেনদেনের দ্বৈত সত্তার উপর ভিত্তি করে কি সৃষ্টি হয়েছে, আমাদের হিসাব সমীকরণ সৃষ্টি হয়েছে। বিগত কয়েকটা ক্লাসে এটা আমরা ধারাবাহিকভাবে বলে আসি। এবং এই দ্বৈত সত্তার উপর ভিত্তি করে হিসাববিদগণ একটি হিসাবের সমীকরণ আবিষ্কার করেছেন, যেটিকে আমরা বলি হিসাব সমীকরণ। এই সূত্রটা আমরা যদি একটু দেখি, প্রিয় শিক্ষার্থী, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অর্থাৎ হিসাব সমীকরণে আমি আবার বারবার বলি, আধুনিক শ্রেণীতে হিসাবকে আমরা 6টা শ্রেণীতে ভাগ করি, অর্থাৎ সম্পত্তি, খরচ, উত্তোলন, আয় ব্যয় এবং মালিকানা সত্ত্ব। কিন্তু এই 6টাকে ভেঙে নিয়ে এসে আমরা 3টা করব। কেন? যাবতীয় সম্পত্তিকে আমরা এ নামে অভিহিত করব, চলতি দায় আর দীর্ঘমেয়াদীকে আমরা এল নামে অভিহিত করব, আর ওই যে মূলধন, আয় ব্যয় এবং খরচ এবং উত্তোলনকে আমরা ওনার্স ইকুইটির মধ্যে নিয়ে এসে অন্তর্ভুক্ত করব। পরের স্লাইডে যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, তাহলে লক্ষ্য করতে পারো আমরা মূল অঙ্কে এখন একটা একটা করে প্রবেশ করব, যে আমরা একটা করে উদাহরণ দিব এবং সেটা নিয়ে আলোচনা করব। দেখি আজ কয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি। বোর্ডে যেগুলো ছিল সেগুলো আমি একটু মেশাই দিচ্ছি। আমরা হিসাব সমীকরণের অঙ্ক করার জন্য একটা একটা করে আইটেম এখন ধরব এবং তোমাদের সাথে আলোচনা করব এবং বোর্ডে সেটিকে আমরা প্রয়োগ করে তোমাদের দেখাবো। এবং পাশাপাশি আমি জাবেদাও করে নিব, তোমাদের জাবেদা করে নিব এবং জাবেদা করে হিসাব সমীকরণে কিভাবে সুন্দর এবং খুব সংক্ষেপে ভাবে এবং সহজবদ্ধ পদ্ধতিতে কিভাবে প্রয়োগ করা যায় সেটা তোমরা স্লাইড শো 1 নম্বরে একটা প্রশ্ন আছে, মিস্টার ক 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এই লেনদেনটির ফলে দেখা যাচ্ছে মিস্টার কয়ের ব্যবসায় 2 লক্ষ টাকা আনয়নের ফলে সম্পত্তি নগদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হলো যে আমরা শুরুতে যে কথাটুকু তোমাদের বলার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী, যে একটি লেনদেন আমরা আগে পড়ার পরে ওই যে দুইটি পক্ষ নিয়ে আমাকে, ইট ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক ইজ টু ফাইন্ড আউট দ্য 2 সাইডস অফ দ্য ট্রানজাকশন। অর্থাৎ লেনদেনের দুটি পক্ষকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। ওই দুটি পক্ষের মধ্যে আমরা কি কি বলেছিলাম মনে আছে তো তোমাদের? আধুনিক পদ্ধতি আমি যদি আবারও লিখি, এ এল সি আর ই এবং ডি, অর্থাৎ হলো দুইটি পক্ষ হবে এই 6টির মধ্যে, দুইটি পক্ষ হবে আমাদের 6টির মধ্যে। এখন হিসাব সমীকরণের যে ফর্মুলাটা আমরা শিখলাম, এ সমান এল প্লাস ওই, অর্থাৎ হলো একদিক থাকবে এ যাবতীয় সম্পত্তি, আরেক দিকে থাকবে দায় ও মালিকানা সত্ত্ব। এটাকে যদি আমরা এখন একটু টেবিল ফরম্যাটে দেখাই, মনে করে একটা টেবিল, আমরা মাঝখানে আগে একটি সমান দাগ করে নিলাম প্রিয় শিক্ষার্থী। এদিকে থাকলো আমার এ হলো অ্যাসেট, তোমরা চাইলে বাংলায় করবা, সম্পত্তি সমূহ। এই পারে থাকবে এল প্লাস ওই, অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব। প্রিয় বন্ধুরা, আমরা এইখানে মন্তব্যের একটি কলাম করব, আর এই পারে যেটি করব সেটি হলো তারিখের একটি ঘর করে নেব। কারণ আমরা জানি যখনই লেনদেন সংঘটিত হবে তখন তারিখ এবং টাকার অঙ্কের পরিমাণ দ্বারা সেটিকে লিপিবদ্ধ করতে হয়। এখন স্লাইড শো 1-এ দেখো তোমরা কি লেখা আছে। মিস্টার ক 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, যার ফলে কারবারে নগদ বৃদ্ধি পেয়েছে। নগদ কি? সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা সম্পত্তি পেলাম, আরেকটার দিকে মালিকানা সত্ত্ব পেলাম। দুইটা পক্ষ আমরা পেয়ে গেছি প্রিয় বন্ধুরা। আমরা সম্পত্তির নেচার কি জানি? সম্পত্তি যদি বৃদ্ধি পাই তাহলে সম্পত্তি হবে ডেবিট, আর মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পাই তাহলে মালিকানা সত্ত্ব হবে আমরা ক্রেডিট। জাবেদার যে নেচার জানি যে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট করতে হয় এবং সমপরিমাণ টাকা দ্বারা আমাদেরকে
ক্রেডিট করতে হয়। এখন এই 1 নাম্বার অঙ্কের যদি জাবেদা করতে হয়, তাহলে আমরা এই যে 1 নাম্বার অঙ্কে একটু জাবেদা করে নিলাম। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে যে আমরা দিয়ে দিয়েছি নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদের পরিমাণ দিলাম আমরা 2 লাখ টাকা, মূলধনের পরিমাণও দিলাম 2 লক্ষ টাকা। এটি গেল জাবেদা। কিন্তু হিসাব সমীকরণের প্রভাব যদি আমরা আলোচনা করি বা হিসাব সমীকরণে কেমন করে প্রয়োগ করব, যার জন্য জাবেদাটা আমরা একটা কর্নারে লিখে রাখলাম প্রিয় শিক্ষার্থীরা। আর আমরা এখন হিসাব সমীকরণের একদিকে গেছি যাবতীয় সম্পত্তি, আরেক দিকে গেছি যাবতীয় দায় ও মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পত্তির যে শ্রেণীবিন্যাস আমরা দেখলাম, সেটি চলতি সম্পত্তি হতে পারে, দীর্ঘমেয়াদী সম্পত্তি হতে পারে, স্থায়ী সম্পত্তি হতে পারে, স্পর্শনীয় সম্পত্তি হতে পারে, অস্পর্শনীয় সম্পত্তি হতে পারে, ভুয়া সম্পত্তি হতে পারে। যত প্রকার সম্পত্তির শ্রেণীবিন্যাস পাবো, তত প্রকার সম্পত্তির এক একটা করে ঘর করব। প্রথমে যেমন পেয়েছি আমরা নগদ, তো এখানে লিখে দিলাম নগদের একটা কলাম করে নিলাম। নগদের আমরা একটা করে নিলাম কলাম। কিসের কলাম করে নিলাম? নগদের কলাম করে নিলাম। কোন তারিখে? এটা দিলাম 1 তারিখ। 1 তারিখ। খুব সহজবদ্ধ ভাবে আমরা ছকটার দিকে আবার লক্ষ্য করো, বোর্ডের দিকে। এই দিকে সম্পত্তি, এই দিকে দায় এবং মালিকানা সত্ত্ব। ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, আমি আবারও বলি, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, তাহলে যেই সম্পত্তি বৃদ্ধি পাবে ওই সম্পত্তির ঘরে যা যোগ করে দিব। আর সম্পত্তি যদি হ্রাস পায়, তাহলে যেই সম্পত্তি হ্রাস পেয়েছে ওই সম্পত্তির ঘরে যে আমরা সেটি বিয়োগ করে দিব। অপরদিকে দায় আর মালিকানা সত্ত্ব কি জানি? দায় যদি বৃদ্ধি পায়, তাহলে সেই দায়ের না এখানে নাম লিখবো, শিরোনামে লিখে সেটা যোগ করে দেব। আর যদি হ্রাস পায়, সেটি আমরা আবার বিয়োগ করে দিব। আর মালিকানা সত্ত্বে যে কি করব? মূলধন যোগ তো হবে, মূলধন বৃদ্ধি পেলে এর সাথে আর কোন কোন আইটেম গুলো যোগ হবে? ওই যে আমরা যে ফর্মুলাটা লিখে রেখেছি, C+R-E-D। অর্থাৎ আয় যদি হয় তাহলে মূলধনের সাথে যোগ করব, খরচ এবং উত্তোলন যদি হয় তাহলে আমার দুটোই বিয়োগ করব। তাহলে এই জাবেদায় যেটি পেলাম, সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে, মূলধনও বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি বৃদ্ধি পাইছে নগদ হিসেবে, নগদের ঘরে যোগ করব 2 লাখ টাকা। মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের ঘরে আমরা যোগ করব যে 2 লাখ টাকা। তাহলে এইখানে কমপক্ষে আরো 2-3টা ঘর আমরা টেনে নিলাম। সবার শেষে দিলাম মূলধন, দিলাম এখানে। তাহলে লক্ষ্য করে দেখো, নগদ বৃদ্ধি পেয়েছে 2 লাখ টাকা, নগদের ঘরে যোগ করলাম। মূলধনও পেয়েছে 2 লক্ষ টাকা, তাহলে মূলধনও আমরা যোগ করলাম। দেখো আমরা উপরে যে ফর্মুলা লিখছি, A=L+OE, অর্থাৎ সম্পত্তি প্রত্যেকটা তারিখে সম্পত্তি এবং দায় ও মালিকানা সত্ত্ব সমান হবে। লক্ষ্য করে দেখো, এই পারেও 2 লাখ টাকা, ওই পারেও 2 লাখ টাকা আমরা পেয়ে গেছি। তারপরের যদি স্লাইডটাতে আমরা একটু লক্ষ্য করে দেখি, আমরা চাইলে যোগ করে করে নামা দিতে পারি, তাহলে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা পরের স্লাইড যদি যাই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেটি পাই দেখো, লক্ষ্য করে, মিস্টার ক নগদ 70,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেছে। যে মিস্টার ক কি করেছে? 70,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেছে। তাহলে কি হবে আমাদের? আমি নিচের দিকে না তাকে দেখো যে সমীকরণ উপর একটি পড়া আছে, নগদ যন্ত্রপাতি ক্রয়ের ফলে সম্পত্তি অর্থাৎ স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা, আর নগদ হ্রাস পেয়েছে আমাদের 50,000 টাকা। অর্থাৎ এই যে আইটেম, এটা পুরোটা সম্পত্তি কেন্দ্রিক। এক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আরেক সম্পত্তি হ্রাস পেয়েছে। আমরা লেনদেনের যখন বৈশিষ্ট্য পড়েছিলাম, তখন তোমাদের মনে আছে কি? মনে আছে লেনদেনের বৈশিষ্ট্যতে আমরা দেখেছিলাম কি? দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আর একটা নিড চেঞ্জ। এটি হলো আমাদের স্ট্রাকচারাল বা কাঠামোগত পরিবর্তন। এক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আরেক সম্পত্তি হ্রাস পেয়েছে। প্রশ্নটা হলো ওটাই, যে সম্পত্তির বৃদ্ধি পেয়েছে ওই সম্পত্তির ঘরে ওই টাকা যোগ হবে, আর যেই সম্পত্তি হ্রাস পেয়েছে ওই সম্পত্তির ঘর থেকে ওই টাকা কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 2 নাম্বার যদি আমরা করি,
তাহলে আসবাবপত্র বা কলকবজা নামে আমরা যন্ত্রপাতি নামে, তাহলে যন্ত্রপাতি নামে আমরা আরেকটি ঘর করলাম, যন্ত্রপাতি করলাম। 2 তারিখে লক্ষ্য করে দেখো 70,000 টাকার যন্ত্রপাতি কারবারে আগমন করেছে, যোগ করে দিলাম। এবং 70,000 টাকা নগদ হ্রাস পেয়েছে, ওটা তোমরা চাইলে ব্যাকেট দিয়ে দিতে পারো, অথবা নিচে যদিও 50,000 টাকা লেখা আছে, উপরে যে 70,000 আছে সেটি দিয়ে আমরা অঙ্ক করলাম। তুমি চাইলে 50,000 টাকা দুই পক্ষ দাও, তাতে আপত্তি নেই। এখন যেটি হলো 2 লাখ থেকে 70,000 টাকা বাদ দিলে থাকলো আমার 1,30,000 যোগ 70,000, তাহলে এই পারেও 2 লক্ষ টাকা, ওই পারেও 2 লক্ষ টাকা, কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হলো 2 পারি সমান হয়েছে। পরিবর্তন হতে পারে কিন্তু 2 পারে কি হবে, সমান হবে। আমরা এর জাবেদাটা যদি করি 2 নাম্বারের, তাহলে পাবো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 70,000 অথবা 50,000 হয়েছে এবারে লাইক একটা দিয়ে করলেই আমাদের হবে। আমরা পেয়ে গেছি। আমরা 3 নাম্বার স্লাইড সে দেখবো যে কি আছে সেখানে। আমরা 3 নাম্বার স্লাইড সে যদি যাই, দেখো লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, বাকিতে 40,000 টাকার মণিহারি দ্রব্যাদি ক্রয়। এর ফলে কি হয়েছে, মণিহারি দ্রব্যাদি বা কারবারের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমাদের প্রদেয় হিসাবও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যে করব, মণিহারি দ্রব্যাদি বা মণিহারি মজুদ নামে একটা ঘর আমরা করে নিব। মণিহারি মজুদ 3 নাম্বার আইটেম। মণিহারি মজুদ আমার বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা, মণিহারির সাথে যোগ করলাম। লক্ষ্য করতে হবে বকেয়া মানে পাওনাদারের সৃষ্টি হয়েছে। ওই যে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, প্রদেয় হিসাব বা দায় বাড়লে দায় কি হয়, যোগ করি আমরা। তাহলে প্রদেয় হিসাব নামে এখানে একটি ঘর করলাম আমরা, এইখানেও যোগ করলাম আমরা 40,000। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, এখনো যদি যোগ করো তাহলে ডেবিট দিকে হলো 2,10,000, ক্রেডিট দিকে হলো আমাদের 2,10,000। আমরা 4 নাম্বার আইটেমে যদি একটু লক্ষ্য করে দেখি, নগদ টাকার বিনিময়ে সেবা প্রদান, অর্থাৎ একদিকে নগদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেবা আয়ও বৃদ্ধি পেয়েছে। নগদ সম্পত্তি, নগদ টাকা বেড়ে গেছে, অর্থাৎ হলো নগদের সাথে আমরা কি করে নিব, যোগ করব 25,000 টাকা। অপরদিকে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে কি করি প্রিয় শিক্ষার্থী, আমরা মালিকানা সত্ত্বের সাথে আমরা যোগ করি। আমাদের 4 নাম্বার পর্যন্ত শেষ হয়ে গেছে। আমরা 5 নাম্বার পর্যন্ত একটু যাই। 5, 6 কি আছে লক্ষ্য করে দেখো। 5-এ দেখো বাকিতে বিজ্ঞাপন প্রদান। বিজ্ঞাপন আয় না ব্যয়, প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে। দেখো লক্ষ্য করে, দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা, কারণ বিজ্ঞাপন পরিশোধ করানি, ফলে দায় বৃদ্ধি পেয়েছে এত টাকা। অন্যদিকে মালিকানা সত্ত্ব, কারণ বিজ্ঞাপন খরচ হলে কি হবে, আমাদের মালিকানা সত্ত্ব আমাদের হ্রাস পেয়েছে। 5 নাম্বার এন্ট্রিতে যদি যাই, তাহলে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে আমাদের 15,000 টাকা। এইটি নিয়ে ব্যাখ্যা আমরা একটু পরে দিব। এখন যদি আমরা করে যাই, এরপরে 6 নাম্বার আইটেম আমরা কি পাবো, 6, 7 একটু আমরা প্রশ্নোত্তরে চলে যাব আজকে। বেতন খরচ পরিশোধ হলো আমাদের 10,000 টাকা, অর্থাৎ বেতন পরিশোধ করলে একদিকে নগদ কমে এবং অপরদিকে খরচের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ হলো যে খরচ আমার কারবারে হয়ে যাচ্ছে, তাহলে খরচ সেটি হলো মালিকানা সত্ত্ব থেকে বাদ যাব, আর নগদ যেটি হ্রাস পাবে সেটা নগদান থেকে বিয়োগ করব। অর্থাৎ নগদ থেকে বাদ দিলাম 10,000 টাকা, মালিকানা সত্ত্ব থেকেও আমরা বাদ দিলাম 10,000 টাকা। এখন প্রত্যেকটা এই সমান দিতে হবে আমাদের। আমরা 7 নাম্বারে যদি যাই, তাহলে 7 নাম্বারে যেটি পাই প্রিয় বন্ধুরা, যে বাকিতে সেবা প্রদান, অর্থাৎ বাকিতে সেবা প্রদান দিলে দেখা যায় যে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। প্রাপ্য হিসাব যেটিকে অপর নাম তোমরা জানো দেনাদার,
তাহলে প্রাপ্য হিসাবের আরেকটি ঘর আমার প্রয়োগ করতে হবে, খুলতে হবে। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে মানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, যোগ করব আমরা কত টাকা আছে, একটু স্লাইড শোটা আবার দেখে নিব। 20,000 টাকা এবং মালিকানা সত্ত্ব 20 বৃদ্ধি পেয়েছে আমার 20,000 টাকা, সেটি করে নিলাম। এরপরে যদি আমরা যাই 7 এবং 8-এ, প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হয়েছে। প্রদেয় বিলের টাকা পরিশোধ করলে নগদ হ্রাস পাই, নগদ থেকে বাদ দিব আমরা 12,000 টাকা। পাওনাদার বা প্রদেয় হিসেবে হ্রাস পাবে 12,000 টাকা, সেটি আমরা আবারও দেখাই দিলাম। এটি হলো আমাদের প্রদেয় বিলের হিসাব। এরপরে আমাদের যদি 9 নাম্বার আমরা স্লাইডে যাই, সরি আর নেই, আমরা এখান থেকে যেটি শিখতে চাই প্রিয় শিক্ষার্থী, যে তোমরা লক্ষ্য করে দেখো, বোর্ডের দিকে একটু লক্ষ্য করে দেখো। প্রথমে মূলধন নিয়ে কারবার শুরু করছে, নগদ বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেয়েছে, নগদের সাথেও যোগ করেছে, মূলধনের সাথেও যোগ করেছে। দ্বিতীয়টি হলো আমাদের নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, নগদ হ্রাস পেয়েছে, নগদ হ্রাস পেয়েছে, নগদ থেকে বিয়োগ করেছি, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, যন্ত্রপাতির সাথে যোগ করেছি। এরপরে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়, বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয় করলে মণিহারি দ্রব্যাদি কারবারে আগমন করবে, সম্পদ বৃদ্ধি পাবে, সম্পত্তি যোগ হলো। দায় এখনো টাকা পরিশোধ কর, দায় বৃদ্ধি পেলে দায়ের ঘরেও যোগ করেছে। 4 নম্বরে যেটাকে বলা হচ্ছে সেটি হলো আমাদের নগদে সেবা প্রদান, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, সেটি করেছে। এরপরে যেটি হলো সেটি হলো আমাদের বাকিতে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে, অর্থাৎ হলো বিজ্ঞাপন খরচটাকে আমরা খরচ করেছি নগদ থেকে, বা পাওনাদার বৃদ্ধি পেয়েছে, পাওনাদারের সাথে যোগ করেছি, এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব থেকে আমরা বিয়োগ করেছি। এরপরে 6 নাম্বার আইটেম, আমরা একটু স্লাইড সয়ে যদি যাই, 6 নাম্বার আইটেম যেটি আছে সেটি হলো আমাদের বেতন নগদে পরিশোধ করা হয়েছে, নগদ থেকেও বাদ দিয়েছি, মালিকানা সত্ত্ব থেকেও বাদ দিয়েছি। বাকিতে সেবা প্রদান করলে দেনাদার বৃদ্ধি পায়, দেনাদার সম্পত্তি যোগ করেছি, মালিকানা আর সেবা আয় হলো আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের সাথে যোগ করেছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আবার তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করে, এতক্ষণ যেটি আমরা জানলাম যে আমরা আধুনিক শ্রেণীতে যে 6টা শ্রেণীতে হিসাবের যে শ্রেণী বিন্যাস করলাম, এই শ্রেণী বিন্যাস থেকে আমরা সম্পত্তি, খরচ, উত্তোলন, দায় এগুলো শ্রেণী বিভাগ জানবো। কিন্তু জাবেদার যে নেচারটা আমাকে মনে রাখতে হবে যে সম্পত্তি, খরচ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে এখানে কি কি আছে আমার, এখানে আছে একদিকে আছে যাবতীয় সম্পত্তি, আরেক দিকে আছে দায় এবং মালিকানা সত্ত্ব। আমাকে দেখতে হবে যে সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ওই সম্পত্তির ঘরে যোগ, এবং হ্রাস পেলে ওই সম্পত্তির ঘরে বিয়োগ। একইভাবে দায় বৃদ্ধি পেলে ওই দায়ের ঘরে যোগ, হ্রাস পেলে দায় থেকে বিয়োগ। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আয় হলে মালিকানার সাথে যোগ, খরচ এবং উত্তোলন হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ। এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করে নিই, তাহলে লক্ষ্য করে দেখো, 1,30,000, 1,30,000-এর সাথে যদি 55, 1,30,000 থেকে 10 বাদ দিলে 1,20,000, 1,08,000, 8 আর 25, 1,33,000, 70,000, 40,000, 20,000। এই পারে গিয়ে 40 আর 15, 55, সেখান থেকে নেই 12, 43,000, 2,20,000, 25, 2,45,000 থেকে 30 বাদ দিলে 2,20,000। এখন যদি যোগ করি আমরা 3, 4 আর 2 6, 2,63,000। এবার 3, 6, 7, 13 আর 3 16, 6 হাতে 1, 1 2, অর্থাৎ 2 পারে 2,63,000 টাকা আমরা পেয়ে গেলাম। যে উপরে যেটা লিখেছি A = L + OE আমাদের প্রুভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের একটা হোমওয়ার্ক দিব। একটা হোমওয়ার্কের আগে কখনো দিইনি, আজকে একটু একটা হোমওয়ার্ক দিব। স্লাইড সহ তোমরা একটু লক্ষ্য করে দেখো, যেটি সামনে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সামনে, যার জন্য একটা হোমওয়ার্ক দেখো।
হোমওয়ার্কটা আমার দেওয়া আছে। 90,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করল, নগদে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে পণ্য বিক্রয়, আসবাবপত্রের উপর অবচয়, কর্মচারীদের বেতন প্রদান, পাওনাদারকে অর্থ প্রদান। এই দিয়ে তোমরা একটা হিসাব সমীকরণ তৈরি করার চেষ্টা করবে, না পারলে সামনে দিনে আমরা করে দিব। আমরা আমাদের সময় শেষের দিকে আমরা একটু 2-4 মিনিট একটু প্রশ্নোত্তরে চলে যাব তোমাদের সাথে সরাসরি। তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করেছো শুরু থেকে, সেই প্রশ্নগুলো আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করব। আমার বিশ্বাস যে খুব বেশি প্রশ্ন নেই, আমরা একটু দেখব প্রশ্নোত্তরগুলো কি কি প্রশ্ন আমাদের আজকে আছে। শুরু থেকে আমরা সালাম দিয়েছি, ওয়ালাইকুম সালাম, সবাইকে আমরা একসঙ্গে করলাম। একটি প্রশ্ন আছে প্লিজ। জান্নাত তারা শর্মী স্যার, সুবিধা গ্রহণকারী প্রদানকারী বলতে অর্থের সুবিধা সুবিধা না পণ্যর সুবিধা, এটি কি? প্রিয় শিক্ষার্থী অনেক ধন্যবাদ। একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি পণ্যের বিনিময়ে পণ্য গ্রহণ করা হয় তাকে বাটার সিস্টেম বলা হয়ে থাকে। বাটার সিস্টেমে যদি নগদ অর্থের আদান প্রদান হয়ে না থাকে তখন তাকে আমরা আধুনিক কালে লেনদেন বলতে পারবো না। সুতরাং সুবিধা আদানকারী এবং প্রদানকারী, ওই যে লেনদেনের যে 4টি বৈশিষ্ট্য আমি বারবার বলার চেষ্টা করেছি জান্নাত তারা শর্মী, সেটি হলো, একটি হলো আমাদের দুটি পক্ষ থাকতে হবে, অর্থের দ্বারা পরিমাপযুক্ত হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এবং স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র বা স্বাধীন হতে হবে। এই 4টি বৈশিষ্ট্যের ক্ষেত্রে অর্থাৎ অর্থ অবশ্যই আছে, অর্থাৎ অর্থের আদান প্রদানের মাধ্যমে যেটা আমরা জানি সেটি তোমার রোল 617। আমি জানি তোমরা নিয়মিত ভাবে। এরপরে নিচে আমরা একটু দেখবো আস্তে 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 আস্তে। অনেকেই সালাম দিছো স্যার। প্যাটেন্ট সত্য, এটা আবার বললে ভালো হয়। প্যাটেন্ট হলো, প্যাটেন্ট শব্দের অর্থ হলো গন্তসত্ত্ব। এটা সেটা কি জিনিস সেটি হলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। প্যাটেন্টটা হলো যে তোমরা, আমি প্রথমে বলেছি যে প্যাটেন্ট হলো একটি গ্রন্থের উপর একজন ব্যক্তির সত্ত্ব মানে অধিকার। যে ব্যক্তিটি ওই বইটি লিখেছেন তার অনুমতি ব্যক্তি রেখে ওই বইয়ের বা একটি ওয়ার্ডও সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্ধন, ফটোকপি সবগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। এটিকে বলে প্যাটেন্ট, অস্পর্শনীয় সম্পত্তি, যেটা সরাসরি দেখা যায় না কিন্তু এটি দ্বারা ওই লেখকের ওই বইয়ের উপর সত্ত্বাধিকার স্থাপিত হয়। এরপরে আছে মন্তাসির, কি বলতে সেম কোশ্চিন স্যার। আমি তো সেটা বললাম তোমরা আবারও একটু বই পুস্তক দেখো, সমস্যা থাকলে সামনের দিনে আমরা আবার আলোচনা করব। রোল লিখেছো, সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম সালাম। আমরা একটু আস্তে আস্তে নিচে আসতে চাই। রঞ্জিত কুমার স্যার আমাদের নিয়মিত ক্লাস দেখেন স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। লাইলা তাসা স্যার, ব্যাংক ওভারড্রাফট কি স্যার? ব্যাংক ওভারড্রাফট, ড্রাফট শব্দের অর্থ হচ্ছে উত্তোলন। প্রিয় বন্ধুরা আমাদের একটু মনে রাখতে হবে, সেটি হলো যে ব্যাংকে জমা তোমার যদি 5,000 টাকা থাকে এবং 5,000 টাকার যদি বেশি তোমাকে ব্যাংক অনুমতি দেয় উত্তোলনে, সেটিকে বলে ব্যাংক উত্তোলন। যদিও বাস্তবতার সাথে এই কথাটি মিল পড়ে না, তারপরেও আমাদের মনে রাখতে হবে যে ব্যাংক ওভারড্রাফট হলো ব্যাংকে জমাকৃত অর্থের চাইতে উত্তোলনের পরিমাণ বেশি, অর্থাৎ জমার চাইতে উত্তোলন যখন বেশি হয় তখন তাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। এটা ব্যাংকেই আবার নতুন করে পরিশোধ করতে হয়, এটা চলতি দায়। এরপরে আরেকটা আছে না, নীলা বলছে চলতি দায় মনে হয়, ব্যাংক ওভারড্রাফট, ইয়েস চলতি দায় মনে হয়। ব্যাংকে যত টাকা আছে তার থেকে বেশি উত্তোলন। ভেরি গুড, ভেরি গুড। আমার অনেক শিক্ষার্থী এটা উত্তর দিয়ে দিছে। বিলম্বিত বিজ্ঞাপন কি অলিক সম্পত্তি? আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপনটা হলো যে বিজ্ঞাপনের টাকা এখনো পরিশোধ করা হয়নি, নির্দিষ্ট ধাপে ধাপে পরিশোধ করা হবে। প্লিজ একটু ওয়েট করো। প্রশ্নগুলো বিজ্ঞাপন অলিক সম্পত্তি কিনা, এটাকে তোমরা যখন ওই সেকেন্ড ইয়ারে উঠবা, যখন আমরা সম্পত্তির বিভিন্ন শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব, তখন এটিকে বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো অসমর্থিত সম্পত্তি। আমি আবার বলো, অসমন্বিত সম্পত্তিগুলো, অর্থাৎ আর্থিক বছরে যেগুলো সমন্বয় করা যায়নি, যে সম্পত্তিগুলো অর্থাৎ হলো একাধিক বছরের বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদান করা হলো, 1 বছরটা আমরা খরচ হিসেবে দেখাই, বাকি 4 বছরটা আমরা যে সম্পদ হিসেবে দেখিয়ে থাকি, এটাকে বলে অসমন্বিত সম্পত্তি। সুতরাং বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ না বলে আমরা অসমন্বিত সম্পদ হিসেবে জানবো। ট্রেডমার্ক হলো ব্যবসায়িক চিহ্ন। আরেকজন শিক্ষার্থী আমাদের মুনতাসির আলম শান্ত প্রশ্ন করেছে, স্যার ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো আমাদের ব্যবসায়িক চিহ্ন, অর্থাৎ যে চিহ্ন দ্বারা একটা ব্যবসা পরিচালিত হয়। যেমন রাজশাহী সিটি কর্পোরেশনের যে সমস্ত দোকান বা এগুলো আছে তার প্রত্যেকের আলাদা আলাদা একটা করে ট্রেডমার্ক আছে, যেটা দ্বারা ওই ব্যবসাকে পরিচিত করে এবং ব্যবসায়িক লেনদেনগুলো সম্পন্ন হয়। এই স্যার ডিবেঞ্চার ও বন্ড কি? খুব সংক্ষেপে বলি, ডিবেঞ্চার ও বন্ড, বন্ড মানে বন্ধকি রাখা।
অর্থাৎ হলে ব্যাংক থেকে বা টাকা বা লোন ধার করতে গেলে যে কোনো স্থায়ী সম্পত্তি বা যে কোনো বন্ধক রেখে যে লোনটা গ্রহণ করা হয় তাকে বলা হয় বন্ড। আর ডিবেঞ্চারের লোন গ্রহণ করা হয় তাকে বা কোনো বন্ধকই রাখা হয় না। মনে রাখতে হবে বন্ডের ক্ষেত্রে সম্পত্তি বন্ধক রাখতে হয়, আর ডিবেঞ্চারের ক্ষেত্রে সেটি বন্ধক রাখতে হয় না। ফারজানা আক্তার জুই, কোন প্রতিষ্ঠানের যে সুনাম সেটা প্লিজ নিচে নামও, দেখি আর কি কি আছে। আর কোন প্রশ্ন একটু দেখে নিতে চাই। আনকমন প্লিজ উপরে একটু সামান্য একটু কি লিখেছো ফারজানা আক্তার। মুনতাসির আলম দেখলাম বন্ড হলো ঋণপত্র, ওই বন্ড ঋণপত্র, তবে সেটা অবশ্য বন্ধ। ইজারা সম্পত্তি কি এখানে একটু সংক্ষেপে বলে নি। সাদিয়া এ বিথি বিথির সাথে বলতেছি বা সবার জন্য বলতেছি, ইজারা সম্পত্তিটা হলো কোনো একটি সম্পত্তি ক্রয় না করে ভাড়ার বিনিময়ে ওই সম্পত্তি ব্যবহারের যে সুযোগ পাওয়া যায় তাকে সংক্ষেপে ইজারা বলা হয়ে থাকে। আমরা যারা বাসা বাড়িতে ভাড়া থাকি অথবা তোমরা যারা মেসে ভাড়া থাকো, মনে রাখতে হবে ওই মেসটি তোমার ক্রয় করা না, তুমি ভাড়ার বিনিময়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের সুযোগ পাচ্ছ বা বসবাসের সুযোগ পাচ্ছ, এটিকে ইজারা বলে। যদি এর অনেকগুলো ভাগ আছে, শ্রেণীবিন্যাস আছে, পরে আমরা সেটা নিয়ে কথা বলবো। দীর্ঘমেয়াদীর জন্য কিছু ভাড়া, আচ্ছা, নগদান হিসাব ডেবিট মূলধন ক্রেডিট। স্যার নমস্কার, কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? সাগর ঘোষ, আমরা আরেকটু নিচে যেতে চাই। তোমরা জাবেদাগুলো করছো হিসাব নগদান। তারপরে স্যার আমি কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে, অত ভেরি গুড, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে আমাদের শিক্ষার্থী ক্লাস করছে। মুনতাসির আলম শান্ত, নগদান জায়গায় নগদান ডেবিট, ডেবিট বানানটা একটু দেখে নিবে, ভাড়া হয়ে গেছে, মূলধন হিসাব ক্রেডিট, ভেরি গুড। এরপরে আছে আমাদের ইকুয়েশনে এ প্লাস দিয়ে দিছে, যদি ধারে ক্রয় বা বিক্রয় করা হয় তাহলে কি করব? ধারে ক্রয় আর বিক্রয়, প্রিয় শিক্ষার্থীর একটু মনে রাখতে হবে। ক্রয় খরচ, প্লিজ, ক্রয় হলো খরচ মালিকানা সত্ত্ব থেকে বাদ, আর ধারে যদি হয় পাওনাদারের সাথে যোগ, ধারে বিক্রয় যদি হয় তাহলে দেনাদারের সাথে যোগ এবং মালিকানা সত্ত্বের সাথে যোগ। দায় ও মালিকানার ঘরে, ভালো কথা। মুনতাসির আলম আরো প্রশ্ন করেছে, আমরা নিচে আরো আসতে চাই, আর প্রশ্ন যদি থাকে আমরা দেখতে চাই। বিক্রয় হিসাব, হ্যাঁ ঠিক আছে, আমরা আরো স্পেসিফিক প্রশ্ন হিসাবে কোথায় যায়? আনকমন কি লিখছে? আনকমন হাওলাদার হিসাবে মোবাশ্বাই এইখানে কোথায় হবে? মূলধন ঘরে রে ভাই। আচ্ছা, তারপরে নিয়ে আসে আনকমন। স্যার এ তো করে দিচ্ছেন, আচ্ছা ভেরি গুড, তোমরা নিজেরাই কথোপকথন করছো গ্রুপে। তার নিচে আসো একটু, নীল কি লিখছে? মন্তব্যের ঘরে কিছু লিখতে হবে না। ইয়েস, আমি এটা এখনো লিখি নাই, প্লিজ বোর্ডে আমি শেষে একবারে সেটা দেখাবো তোমাদের, শেষে 1 সেকেন্ড বলে এটা শেষ করব। আমরা আমাদের সিলেবাস কোথায় থেকে পাবো? আজকেই আমি তোমাদের সিলেবাসটা তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, চিন্তা নেই তোমাদের। স্যার সুনামটা আর একবার। সুনাম হলো অস্পর্শনীয় সম্পত্তি, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু তার বাস্তব অস্তিত্ব আছে, তাকে আমরা সুনাম বলি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে প্রশ্নোত্তর শেষ। বোর্ডে যে আমরা মন্তব্যের কলামে কিছু লিখি নাই, কি লিখবো ভালো করে মনে রাখতে হবে। মন্তব্যের কলামে ওই জিনিসগুলোই আসবে যেগুলো কেবল মালিকানা সত্ত্বের সাথে যোগ আর বিয়োগ হয়েছে। যেগুলো মালিকানা সত্ত্বের ঘরে যোগ আর বিয়োগ হয়নি সেগুলো হবে না। মালিকানা সত্ত্বের ঘরে প্রথম যোগ করেছি আমরা, কি যোগ করেছি প্রিয় শিক্ষার্থী? মূলধন, এটাকে লিখবো আমরা বিনিয়োগ, অর্থাৎ মালিক কর্তৃক এটাকে বিনিয়োগ করা হয়েছে। এরপরে এখানে আমরা যোগ করেছি, অবশ্যই সেটি আয় অথবা স্পেসিফিক নাম দিবা। খরচ অথবা কোন খাতে খরচ সেটিরও নাম দিবা, পরেরটিও খরচ, পরেরটিও আয়। তোমরা লক্ষ্য করে দেখো আমি কি কি দিয়েছি, আয় খরচ দিয়েছি। তোমরা চাইলে বেতন দিতে পারো, বিজ্ঞাপন দিতে পারো, সেবা আয় দিতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ মন্তব্যের ঘরে ওই আইটেম গুলো হবে যেগুলো কেবলমাত্র মালিকানার সাথে যোগ এবং বিয়োগ হয়েছে। তো অনেকগুলো আমরা কথা বললাম, আমরা সামনের দিনে আমরা এটা নিয়ে আবারও বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এ বলেই আমরা আজকে আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।